আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। হিমোগ্লোবিন গাইডলাইন নার্সিং কোচিং সেন্টারের পক্ষ থেকে আরও একবার প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সবাই একটু দ্রুত লাইভ ক্লাসে যুক্ত হয়ে যাবেন এবং লাইভ ক্লাসের শুরুতে আমাকে জানাবেন যে আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং পিছনে রাখা যে বোর্ডটা এই বোর্ডটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন কিনা, সবকিছু অল ওভার ওকে আছে কিনা। বাংলাদেশের 64 জেলার যে প্রান্ত থেকে আমাদের আজকের লাইভ ক্লাসে আমাকে দেখতেছেন তারা প্রত্যেকে একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দিবেন এবং নিজের বন্ধু অথবা বান্ধবী 2026 সালে যে নার্সিং ভর্তি পরীক্ষার মতো একটা পরীক্ষায় অংশগ্রহণ করবে তাকে একটু মেনশন করে জানাই দিবেন যে আমাদের এই হিমোগ্লোবিন গাইডলাইনে ফ্রি অনেকগুলো ক্লাস হচ্ছে, যেখানে অনেক সুন্দরভাবে ভাইয়ারা বোঝানোর চেষ্টা করতেছে। কোনো টপিক্সে যদি সমস্যা থাকে সেই জিনিসটা ক্লিয়ারভাবে বোঝা দিচ্ছে, তো আমরা সকলে মিলে যেন ক্লাসটা করি। ঠিক আছে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন এবং ক্লাসটা চাইলে নিজের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন যেন পরবর্তীতে ক্লাসটা হারিয়ে না যায়। ফেসবুকে দেখেন হাজার গ্রুপ রয়েছে অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই সকল জায়গায় একটু শেয়ার করে দিবেন, প্রত্যেকে একটু শেয়ার করে দিবেন। শেয়ার করে কমেন্টে ডান লিখবেন এবং কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা, বোর্ড ভালোভাবে দেখা যাচ্ছে কিনা, সবকিছু ওকে আছে কিনা সেইটা একটু কমেন্টে আমাকে একটু ইনশিওর করবেন। আমরা আজকের ক্লাস নিব ভগ্নাংশ রিলেটেড একটা ক্লাস। তো ক্লাসের শুরুতে আমি একটা কথা বলি, অনেকে হিমোগ্লোবিন গাইডলাইন ভর্তি কোচিং সেন্টার, হিমোগ্লোবিন গাইডলাইন ভর্তি কোচিং সেন্টার যে পেজ রয়েছে অথবা আমাকে ইনবক্সে মেসেজ দেন যে ভাইয়া 2026 সালে নার্সিং ভর্তি পরীক্ষাটা কোন মাসে হতে পারে বা কবে হতে পারে, কীরকম কি, এরকম মেসেজ দেন। তো সাপোজ ধরেন প্রত্যেকটা ভর্তি পরীক্ষা কিন্তু এগিয়ে আসতেছে। দেখেন কৃষির কথা চিন্তা করেন, কৃষি ভর্তি পরীক্ষা সর্বশেষে হওয়ার কথা এবং বিগত দিনগুলোতে বিগত বছরগুলোতে ঠিক একইভাবে হয়ে আসছে। এবার কবে অনেক আগায় আছে। তার মানে আপনার নার্সিং ভর্তি পরীক্ষা যদি আগে আসে, মেডিকেল ভার্সিটি যে কোনো ভার্সিটি পরীক্ষা বা মেডিকেল ভর্তি পরীক্ষা বলেন, ডেন্টাল ভর্তি পরীক্ষা বলেন, প্রত্যেকটা পরীক্ষা কিন্তু আগায় আসছে। এখন যদি বলে যে নার্সিং ভর্তি পরীক্ষা আগায় আসবে, হতাশ হওয়ার কোনো দরকার নেই। যদি জানুয়ারিতে ভর্তি পরীক্ষা হয় অথবা ফেব্রুয়ারিতে ভর্তি পরীক্ষা হয়, আপনারা নিজের মাইন্ড সেট আপ এমনভাবে তৈরি করেন যেন জানুয়ারিতে ভর্তি পরীক্ষা যদি হয় তাহলে আমরা প্রস্তুত, পরীক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। অথবা এমন একটা সিস্টেম হতে পারে যে যদি ভোট কার্যক্রম বা ইলেকশন হয় তাহলে এমন একটা সময় গিয়ে ভর্তি পরীক্ষাটা হবে যেখানে আমরা হাতে কিন্তু অনেক সময় পাবো। এপ্রিল মাসের 3য় সপ্তাহে শুক্রবার যেটা আছে, এরকম দিনে কিন্তু ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা তখন তৈরি হতে পারে। এখন সাপোজ কথার কথা দ্বিতীয় অপশনটা হলো না, ইলেকশন বা ভোট কার্যক্রমের আগে তারা ভর্তি পরীক্ষা শেষ করে দিতে চাইছে। মনে করেন যে ইলেকশনের আগে তারা ভর্তি পরীক্ষা নিবে, একদম শেষ করাই দিবে, তাহলে আমরা জানুয়ারিটাকে মেন টার্গেট রেখে ভর্তি পরীক্ষা কিন্তু আমরা এই জানুয়ারি মাসে হবে এরকম একটা টার্গেট রেখে অবশ্যই আমরা সেইভাবে প্রস্তুতি নিব যেন আমরা যদি ভর্তি পরীক্ষায় বসি আমাদের অবশ্যই চান্স হয়। তো আপনাদের কথা চিন্তা করে আমাদের নতুন কিন্তু ব্যাচ চালু হয়েছে, নতুন ব্যাচ চালু হয়েছে, যেখানে নতুন ব্যাচ চালু হয়েছে সেখানে আমরা কি সুবিধাগুলো রাখছি সেটা দেখেন। নতুন ব্যাচে যারা ভর্তি হবেন তাদের ক্ষেত্রে বিএসসি যারা করতেছেন বা বিএসসি যারা পড়বেন এরকম ইন্টেনশন নিয়ে ভর্তি পরীক্ষায় বসবেন, বিএসসি ইন নার্সিং, সবাই একটু যুক্ত হতে লাগো। আমি কয়েকটা কথা বলি, বিএসসি যারা পড়বেন তাদের ক্ষেত্রে 599 টাকা আমরা রাখছি কোর্স ফি। এই যে যারা ডিপ্লোমা আছেন, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স যেটাই বলেন না কেন, তাদের ক্ষেত্রে আমরা রাখছি 499 টাকা। নিয়মিত ভর্তি পরীক্ষা আলোকে আমরা পরীক্ষা নিব, টপিক অনুযায়ী আমাদের পরীক্ষা থাকবে, টপিক অনুযায়ী আমরা এক্সাম নিব, টপিক অনুসারে এক্সাম নিব। আমরা ক্লাস নিয়ে জানুয়ারির প্রথম সপ্তাহের ভিতর, JANUARY জানুয়ারির ফার্স্ট সপ্তাহে আমরা এই যে এক্সাম ব্যাচ বা যে নতুন ব্যাচটা এটা চালু হয়েছে জানুয়ারির ফার্স্ট উইকের ভিতর আমরা একবার রিভিশন দিব, একবার রিভিশন
একবার রিভিশন কার্যক্রম আমরা শেষ করে ফেলবো। এই এই কোর্সে যারা যারা ভর্তি হবেন তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন 01986627820। লেখা বোঝা যাচ্ছে আশা করছি, 01986627820। হ্যাঁ, অনেকেই নতুন করে যুক্ত হন, এই জন্য আমি এই বিষয়টা বারবার কিন্তু বলে দিচ্ছি। অনেকে আছেন যারা পুরাতন আমাদের লাইভ ক্লাসটা বিগত দিনও দেখছেন, খুব সুন্দর লাগিয়েছে। এভাবে বিভিন্ন ধরনের পোস্টও আপনারা করেছেন আমাদের পেজে বা আমাদের গ্রুপ যেগুলো আছে সেই জায়গায়, যদি আপনারা একটু লক্ষ্য করেন অবশ্যই অবশ্যই দেখতে পারবেন। তো নতুন যারা আছে তারা আমাদের যে কোর্সগুলো চলতেছে সেটা সম্পর্কে অবশ্যই অবশ্যই একটু অবগত হয়ে নিল। ফার্স্ট সপ্তাহ প্রত্যেকে এই ইন্টেনশন নিয়ে পড়াশোনা করেন যেন জানুয়ারি প্রথম সপ্তাহের ভিতর আপনার যেখানে পড়েন না কেন, সুফল ভাইয়ের কাছে পড়েন বা যে ভাইয়ের কাছে পড়েন বা যে টিচারের কাছে পড়েন, প্রথম সপ্তাহের ভিতর আপনার রিভিশন পর্ব, যেটা বই আছে, যে মেন বই যে 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 টপিকগুলো আছে সেই টপিকগুলো যেন একবার শেষ হয়ে যায়। পরবর্তীতে আপনার যদি ভর্তি পরীক্ষাটা এপ্রিল মাসে হয়, সাপোজ কথার কথা এই ভর্তি পরীক্ষাটা জানুয়ারি মাসে আর হলো না, এপ্রিলে গিয়ে হলো, এপিআরআইএল, আপনার কি কোনো ক্ষতি হলো? না, ক্ষতি হলো না। এই এপ্রিল মাসে হওয়ার দরুন আপনি কিন্তু আরো বারবার রিভিশন দিতে পারবেন। যত বেশি বেশি রিভিশন দিবেন তত আপনার ভর্তি পরীক্ষায় মার্ক ওঠানোর সম্ভাবনা বাড়তে থাকবে। ঠিক আছে, তো প্রত্যেকে দেখি যুক্ত হয়ে, যারা যারা যুক্ত হয়েছেন প্রত্যেকে একটু শেয়ার করে দিবেন। কেমন আছেন দাদা? হ্যাঁ, ভালো আছি। আজকে কি টপিকের ক্লাস নেবেন? লিয়া কমেন্ট করেছে আজকে ভগ্নাংশ রিলেটেড গণিত ক্লাস হবে। আসসালামু আলাইকুম যারা যারা বলেছেন। ওয়ালাইকুম আসসালাম। অন্তরা ইসলাম মিম যুক্ত হয়েছে, শর্মা তালুকদার। হ্যাঁ, অনেকেই যুক্ত হয়েছেন। আমাদের যে গ্রুপগুলো রয়েছে, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা রয়েছে, প্রত্যেকে একটু সেই জায়গায় একটু দিয়ে দেন তো। হোয়াটসঅ্যাপ যে গ্রুপে অনেকগুলো স্টুডেন্ট তো ওই জায়গায় রয়েছে একত্রিত করা, আমাদের যে গ্রুপটা রয়েছে ওই গ্রুপটাতে দিয়ে দেন এবং নিজের টাইম লাইনে দিয়ে দিতে পারেন আজকের ক্লাসটা। সর্বোচ্চ পরিমাণ শেয়ার এবং মেনশন যারা করবে, যারা যারা ক্লাসের নোট সাবমিট করতেছে তাদের জন্য স্পেশাল কিন্তু গিফট আমাদের হিমোগ্লোবিন গাইডলাইন যে ভর্তি কোচিং সেন্টার আছে সেখান থেকে কিন্তু আমরা দিয়ে দিব। ঠিক আছে, সবাই একটু খাতা কলম নিয়ে রেডি হই। সকলে রেডি কিনা, রেডি কিনা একটু বলেন তো, সবাই রেডি কিনা? খাতা কলম যেগুলো আছে সেইগুলো নিয়ে সবাই একটু রেডি হয়ে যায়, যেহেতু গণিত ক্লাস, সেখানে খাতা কলম ছাড়া কোনো ক্লাস হবে না। আমি বোর্ডের ভিতর লিখবো, টপিক বুঝাবো, বেসিক বোঝানোর পরে আমি অঙ্ক বুঝাই দিব। অঙ্ক না বুঝতে পারলে বারবার বারবার কমেন্ট করবেন যে ভাই আমি এটা বুঝিনি, বা সুফল ভাই এটা বুঝাই দেন। বারবার কমেন্ট করার পরে আমি বারবার বারবার বুঝাই দিব। এখন আমি যদি অঙ্ক করতে দিব তখন যেন কারো না আটকায় যায়। যারা যারা ক্লাসটা দেখেছেন ভগ্নাংশ রিলেটেড কিভাবে কি দেখি করতে হবে, তারা অলরেডি জানেন এই টপিকটা সম্পর্কে, এবং না যারা জানেন না তারা আজকের ক্লাসটা দেখলে মোটামুটি একদম বস হয়ে যাবেন। হ্যাঁ, ভগ্নাংশের বস হয়ে যাবেন। আর যারা যারা জানেন তারা তো একদম সুপার বস হয়ে যাবেন। আর কি বলবো, দেখেন কিভাবে কি করতে হবে না হবে, আমি একবারে বেসিক থেকে A to Z আলোচনা করব। টপিকের নাম দেন ভগ্নাংশ। ভগ্নাংশ, ঠিক আছে, আমরা গণিত বিষয়ক ক্লাস নিচ্ছি। যারা যারা যুক্ত আছেন এখন তারা কিন্তু বুঝতে পারতেছেন ভাই ক্লাস ফ্রি হলে আমরা ভর্তি হতাম। হলাম কেন ভাই বুঝতে পারছি না, আমিও বুঝতে পারছি না। আপনাদের পেইড ব্যাচে কি ক্লাস হচ্ছে না নিয়মিত? শর্মা তালুকদার একটা কমেন্ট করেছেন। হ্যাঁ, রেডি ভাই, রায়দা খাতুন। আসসালামু আলাইকুম ভাইয়া, জানাইছে ফারজানা খাতুন। ওয়ালাইকুম আসসালাম। ভগ্নাংশ রিলেটেড আমরা যে ক্লাসটা করবো সেইটা প্রত্যেকে একটু রিয়েকশন বা বিভিন্ন জায়গায় যে গ্রুপগুলো রয়েছে প্রত্যেকে একটু দিয়ে দেন। সুক্তার আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, অনেকে রিয়েকশন ব্যবহার করছেন, প্রত্যেককে ধন্যবাদ। নিজের বন্ধু অথবা বান্ধবীকে যারা যারা আছে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে, যারা যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে প্রত্যেককে একটু মেনশন করে ডাক দেন, প্রত্যেককে ডাক দেন, প্রত্যেকে একটু ডাক দেন। আমাদের যে ক্লাসগুলো হচ্ছে এখানে ক্লাসগুলো দেখেন, আপনারা যারা পেইড ব্যাচে আছেন তাদের যে আমরা এই ক্লাসগুলো আটকায় রাখিছি এইরকম না। পেইড ব্যাচের ক্লাসগুলো আপনারা পাচ্ছেন, এক্সাম পাচ্ছেন, প্লাস ফ্রি যে ক্লাসগুলো ভাইয়া নিচ্ছি এই ক্লাসগুলো আপনাদের জন্য যে আটকে রাখিছি, যে এখানে পেইড ব্যাচের স্টুডেন্ট করতে পারবে না, শুধু যারা ফ্রিতে আছে, যারা পেইড ব্যাচে যুক্ত নেই তারা বের হয়ে যাও, এইরকম কোনো কিছু না। আপনারা প্রত্যেকে করেন, ক্লাসগুলো দেখেন, এখানকার ক্লাসগুলো দেখে যদি ভালো লাগে তাহলে আমাদের পেইড ব্যাচে যুক্ত হবেন প্রত্যেকে। যারা যারা ক্লাস দেখবেন নিয়মিত, যে কোনো জায়গায় যদি ভালোভাবে আপনি বুঝতে পারেন
তাহলে আপনি সেই জায়গায় যুক্ত হবেন। কারণ অনলাইন বলেন অফলাইন বলেন যে কোনো টিচাররা করায় বা যেগুলো ক্লাস নেয় সেগুলো কোনোটাই খারাপ হয় না। আমি কাউকে খারাপ বা ভালো কোন ভাইয়ার কাছে কি দেখি এরকম কোনো কিছু বলবো না। আপনি কোথায় বুঝবেন সেটা আপনার বিষয়। ভগ্নাংশ দিয়ে আমরা একটু শুরু করি। আচ্ছা, লেখেন ভগ্নাংশ আসলে কাকে বলে? যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। আকারে প্রকাশ করা যায় তাকে ভগ্নাংশ বলে। ভগ্নাংশ বলে। পি বাই কিউ আকার বলতে আমরা কি বুঝাই ভাইয়া? এখানে পি বাই কিউ বলতে বোঝানো হচ্ছে লব। পি কে আমরা যদি লব চিন্তা করি এবং কিউ কে আমরা কি চিন্তা করি? হর চিন্তা করি, তাহলে আমরা একটা ভগ্নাংশ কখন হবে? যখন লব বাই হর আকারে থাকবে তাকে আমরা একটা ভগ্নাংশ বলতে পারি। যেমন উদাহরণের ভিতর আমরা লিখতে পারি যে 2/5, 3/7, এইভাবে আমরা কিন্তু লব বাই হর আকারে যেখানে যেখানে দেখতে পারবো সেইগুলো প্রত্যেকটাই একটা ভগ্নাংশ আমরা ধরে নিতে পারবো। পি বাই কিউ আকার না হলে কিন্তু আমরা তাকে ভগ্নাংশের তালিকায় রাখবো না। লেখেন যে ভগ্নাংশ শব্দের অর্থ হলো ভাঙা অংশ অথবা বিচ্ছিন্ন অংশ। ভগ্নাংশ শব্দের অর্থ আমরা কি জানতে পারি? ভাঙা অংশ। ভগ্নাংশ মানে একটা ভাঙা অংশ। এখানে অবশ্যই আমরা মনে করেন সাপোজ কথার কথা এরকম যে 10, সাপোজ 10 আমরা চিন্তা করলাম, এই 10টা কি আছে? একটা পূর্ণ আস্ত একটা সংখ্যা আছে, যেটাকে বলা হয় গ্রামীণ ভাষায় আস্ত সংখ্যা। এই 10টা যদি এরকম থাকতো যে 15/10, তাহলে একটা জিনিস চিন্তা করেন, এখানে একটা জিনিস চিন্তা করেন যে একটা জিনিসকে আমরা 15 ভাগে ভাগ করার পর আমরা 10 ভাগ নিব সেখান থেকে। তাহলে এই 15টা ভাগ করার পর আমরা 10 ভাগ যখন নিচ্ছি তখন অবশ্যই আমরা বুঝতে পারতেছি যে ভগ্নাংশ বলতে আমরা এমন একটা জিনিসকে বোঝাই যেটা আস্ত থাকবে না, যেটা কি হবে? ভাঙা অংশ হবে। এই বেসিক আলোচনাটুকুনি আপনি বুঝতে পারছেন কিনা? লব বাই হর আকারে থাকবে, যেখানে পি বাই কিউ আকারে, যেমন উদাহরণ দিছি, এবং ভগ্নাংশ শব্দের অর্থ আমি কিন্তু সুন্দর মতো লিখে দিছি। হ্যাঁ, সবাই একটু যুক্ত হয়ে যান, নিজে নিজে যুক্ত হয়ে যান, এবং আমাদের যে সকল গ্রুপ বা যে সকল পেজগুলো রয়েছে সেই জায়গায় একটু দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে আমি এটা ক্লিয়ার ভাবে বুঝাই দিচ্ছি। ভগ্নাংশ জিনিসটা আমরা বুঝতে পারলাম, বেসিক টুকানি আমরা প্রত্যেকে বুঝতে পারছি। ওকে, এখন সমস্যার জায়গা হলো ভর্তি পরীক্ষায় আমার বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন হতে পারে। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে আমার ভর্তি পরীক্ষায় প্রশ্ন হতে পারে। আমরা যদি একটা জিনিস চিন্তা করি, ভগ্নাংশ আমরা সাধারণত কয় প্রকার হিসেবে জানি? ভগ্নাংশ আমরা জানি, সকলে নোট ডাউন করেন, ভগ্নাংশ 2 প্রকার। কয় প্রকার ভাইয়া? 2 প্রকার। অন্তর্যথা যথা। 1 নম্বর যেটা হবে সেটা হবে প্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ 1 নম্বর আমরা জানলাম, এবং 2 নম্বর যে জিনিসটা জানবো সেটা হচ্ছে দশমিক। দশমিক ভগ্নাংশ। 1 নম্বর প্রকৃত ভগ্নাংশ, যেখানে আমরা এই পাশে ডান পাশে লিখে নিতে পারি যে লব ছোট ও হর বড় থাকবে। তাহলে ক বইকে থাকবে, লব ছোট থাকবে এবং হর থাকবে যেটা সেটা হবে বড়। এবং দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এমনভাবে চিন্তা করব যে 2.5, 3.7, এইগুলো সব কিন্তু কি? দশমিক ভগ্নাংশ। 5.5 সব কিন্তু কি? দশমিক ভগ্নাংশ। এবং লব ছোট হর বড় যে প্রকৃত ভগ্নাংশ সেটার উদাহরণ 3/7, 9/11, 5/12,
7 এইরকম প্রকৃত। প্রকৃত মানে যেখানে আমার লবটা হবে ছোট এবং হরটা হবে বড়, প্রকৃত ভগ্নাংশ। লাইভ ক্লাস আজকের সংখ্যা এত কম কেন? আজকের আমাদের যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে কি দেননি নাকি? হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা রয়েছে অথবা আপনি যে জায়গা থেকে যুক্ত হয়েছেন, আমাদের আজকের যে গণিত বিষয়ক যে ধামাকা ক্লাসটা হচ্ছে, এই ক্লাসে আপনারা যেখান থেকে যুক্ত হয়েছেন সেখানে কিন্তু শেয়ার করে দেন, প্রত্যেকে শেয়ার করেন, প্রত্যেকে শেয়ার করে দেন এবং শেয়ার করে ডান লেখেন কমেন্ট বক্সে। আমরা তাহলে প্রকৃত ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশটা বুঝতে পারলাম। এখন ভর্তি পরীক্ষায় যদি আমার কখনো কখনো প্রশ্ন আসে যে নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশের উদাহরণ অথবা নিচের কোনটি দশমিক ভগ্নাংশের উদাহরণ, এরকম যদি কখনো প্রশ্ন আসে তাহলে আমরা পারবো না এটা। সাপোজ কথার কথা 1 নম্বর প্রশ্ন আপনার এইভাবে আসলো, নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশের উদাহরণ। এখন অনেকের মাথায় চিন্তা ভাবনা করতে পারে যে এত সহজটা কি ভাইয়া আসবে? অবশ্যই আসবে। যারা যারা ডিপ্লোমা দিবেন তাদের দেখবেন যে 10টা প্রশ্ন থাকবে। সাপোজ কথার কথা 10টা যদি ম্যাথ থেকে প্রশ্ন থাকে সেখান থেকে আপনি 6-7টাই এমনিতে দেখলেই পারবেন এরকম, আর 3 থেকে 4টা প্রশ্ন থাকবে যেটা একটু কনফিউশনমূলক প্রশ্ন থাকবে। কয়টা ভাইয়া বললো? 3 থেকে 4টা প্রশ্ন একটু করতে খাতা কলমে করা লাগতে পারে অথবা কনফিউশন লাগতে পারে, কিন্তু দেখবেন যে 5-7টা এমনিতে আপনারা দেখলেই পেরিয়ে যাবেন এরকম। তাহলে ভগ্নাংশের উদাহরণ এরকম যদি থাকে, নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশের উদাহরণ। সাপোজ ক নম্বরে থাকলো 7/3, খতে থাকলো 2.7, গ নম্বর থাকলো 3/2 এবং ঘ নম্বরে থাকলো 5/9, এরকম থাকলো সাপোজ কথার কথা। নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশের উদাহরণ, এবং দশমিক ভগ্নাংশের উদাহরণের ভিতরে এরকম দশমিক দেওয়া থাকলো একটা জায়গায়, আর বাকি জায়গাগুলোতে প্রকৃত অপ্রকৃত বিভিন্নভাবে দিয়ে দিল আপনার, তাহলে পারবেন না। এখন আমরা এই জিনিসটা খুব সুন্দরভাবে বুঝতে পারলাম ভাইয়া, ভগ্নাংশ কয় প্রকার বুঝালেন, প্রকৃত দশমিক সুন্দর মতো বুঝতে পারলাম, কিন্তু ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে এই জায়গা থেকে না। কোনটি বড় অথবা ছোট ভগ্নাংশ, এই জায়গা থেকে প্রশ্ন আসবে আপনার ভর্তি পরীক্ষায়। প্রশ্ন আসবে কোনটি বড় ভগ্নাংশ আর কোনটি ছোট ভগ্নাংশ। হ্যাঁ, সুক্তারা কমেন্ট করেছে, অনেকে কমেন্ট করতেছে, অন্তরা ইসলাম মিম কমেন্ট করলেও অনেকেই কমেন্ট করেছে। শেয়ার ডান, ধন্যবাদ অনেক। যারা যারা শেয়ার করেছেন প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ। নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশের উদাহরণ, অনেকে কমেন্ট করলেন, তাহলে ঘ নম্বর। এখন আমরা অনেকে যুক্ত হয়ে অনেকে আবার চলে যাচ্ছে, অনেকে মনে করতেছে যে ভাই এখানে আবার কি ক্লাস নিচ্ছে, ছোট বাচ্চা কালে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ক্লাসগুলো এইগুলো করার সময় আছে। প্রথম জিনিস, এখন প্রথমে আমি যদি আপনাকে শুক্তো না দিয়ে প্রথমে দেখা গেল ঝাল দিয়ে শুরু করি, তাহলে আপনি তো এমনিতেই ঝালে পালাই যাবেন। এখন শুক্তো দিয়ে প্রথমে একটু শুরু করতে লাগেন, তারপরে দেখেন ক্লাসগুলো একবার শেষ পর্যন্ত যারা থাকবেন, মোটামুটি ক্লাসটা দেখে আপনি ভগ্নাংশ রিলেটেড যে ছোট বড় নির্ণয় করা বা হ্যান ত্যান বিভিন্ন ধরনের সমস্যাগুলো আছে এগুলো কিন্তু একবার ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে কি করতে হবে না হবে এটা অনেকেই বুঝতে পারবেন, এখন বুঝতেছেন না পরে বুঝতে পারবেন, বা যারা এখন বুঝতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভর্তি পরীক্ষায় তাহলে আমরা কোন জায়গা থেকে প্রশ্ন পাবো, কোনটি বড় অথবা কোনটি ছোট ভগ্নাংশ। এখন সাপোজ কথার কথা ভগ্নাংশ আপনার দেওয়া থাকবে, সাপোজ কথার কথা আপনার ভগ্নাংশ দেওয়া আছে 3/5 এবং 4/7। এই ভগ্নাংশ দুইটার মধ্যে কোন ভগ্নাংশটি বড় সেইটা আপনার নির্ণয় করা লাগবে, কোন ভগ্নাংশটা বড়। এখন আমরা কি করি, আমরা এই 5 আর 7-এর ভিতর আমরা লসাগু বের করি। লসাগু আমার এখান থেকে হবে কত,
ল দন্ত সহায়কার গয়রস্যু লসাগু হবে কত? 35। এখন আমরা সবাই এইটা করব, লসাগু এইটা একটু সবাই একটু তুলে নিব, তারপরে আমি দেখাচ্ছি। এইভাবে লসাগু বের করার পর আমরা ভাগ করি, ভাগ করে যে ভাগফলটা পাই সেই ভাগফলটা উপর আর নিচে আমরা গুণ করি এইভাবে। এখানে আমরা 21 পাই এবং 35 পাই নিচে। আর নিচের লাইনটা আমরা এই দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে করি? 35 ভাগ 7 করি, এখানে 5 পাই, তারপরে 4/7 দিয়ে আমরা এখানে গুণ 5 দিই, এখানে গুণ 5 দিই, এখানে 20 পাই, এখানে 35 পাই নিচেই, নাকি? এখন আমরা এইটুকুন পেয়ে গেলাম 35 বাই, এখানে কত বললাম? 21/35, 20/35, এই দুইটা ভগ্নাংশ পেয়ে গেলাম। ওকে, তার পরবর্তীতে আমরা কি কাজ করি? আমরা কাজ করি যে যেটার লব বড় আছে, এই দুইটার মধ্যে যেটা লব বড় সেটাই বড়। লব বড় কোনটার আছে? 21/35, যেটা হচ্ছে 3/5 দ্বারা, 3/5 থেকে আসছে, তাহলে বড় ভগ্নাংশ কোনটা? 3/5। এইভাবে বের করেছেন না? কে কে এইভাবে করেছেন? এক দাগে ডি ফারজানা খাতুন উত্তর বলিছে, হ্যাঁ ঠিক আছে, 3/5 বড়, মিনতি রানী বলিছে। এখন ভর্তি পরীক্ষার হলে, আমরা যখন ভর্তি পরীক্ষার হলে যাব তখন কি আমাদের এত সময় আছে? দেখেন তো, আমি এই ম্যাথটা করতে কিন্তু অনেকটা সময় ব্যয় করে ফেললাম। সমহর, এইটাকে বলে সমহর টাইপ। সমহর, আমরা হরগুলোকে সমান করে তারপরে দেখি যে লব কোনটার বড় সেটাই বড়। তাহলে এখান থেকে আমরা এই পদ্ধতি অবলম্বন করব না, ভর্তি পরীক্ষার হলে এই পদ্ধতি আমরা অবলম্বন করব না, এটা বাদ দেন, কারণ এত সময় আমাদের নেই। আমাদের একটা প্রশ্ন সলভ করতে হবে, মনে করেন যে কত, 20 সেকেন্ড সর্বোচ্চ, 20 সেকেন্ড 30 সেকেন্ড। এখন কঠিনটার জন্য আমার তো একটু বেশি সময় দিতে হবে, যেটা সহজ সেটা আমরা সহজে 20-30 সেকেন্ড, সর্বোচ্চ 40 সেকেন্ডের ভিতরে আমরা সমাধান করার চেষ্টা করব। এখন এই জিনিসটা থেকে তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, সাপোজ কথার কথা এরকম দুইটা জিনিস লেখেন তো, লেখেন যে 3/5, 3/15, 3/15 লেখেন, 7/15, কমা দিয়ে দিয়ে লিখবেন 5/15, 9/15, এরকম যদি হয়, এখান থেকে লিখবেন যে এইরকম একটা জিনিস দিয়ে লিখবেন যে হর একই হলে, হর যদি একই হয়, হর একই হলে লব যার বড় সেই ভগ্নাংশটি বড়। হর যদি একই থাকে, দেখেছেন না সবগুলো সমহর, সবগুলো হর একই আছে, হর যদি একই থাকে তাহলে লব কোনটার বড় হবে সেইটা বড়। তাহলে এখান থেকে বলেন তো কোনটা বড় হচ্ছে? হ্যাঁ, 3/5 বড়, আর হচ্ছে ছোট হচ্ছে 4/7। অন্তরে কমেন্ট করেছে, হ্যাঁ অনেকে যুক্ত হয়েছে, অনেকে আবার যুক্ত হয়ে হারাই যাচ্ছে। আর আমার কথার স্পিড আজকের কি একটু লো আছে নাকি সেটা একটু বলেন তো। হর যদি একই থাকে, সাপোজ কথার কথা এরকম সমহর দেওয়া আছে 3টা বা 4টা বা 2টা, সমহর দিয়ে আপনাদের কনফিউশন লাগাই দিলে যে নিচের কোনটি সমহর যদি থাকে তাহলে কোনটা বড় হবে কোনটা ছোট হবে, আপনারা কমেন্ট করেন, বা ওখানে তো আর কমেন্ট করা লাগবে না, ওখানে হচ্ছে উত্তর দিতে হবে, উত্তরে বা বৃত্ত ভরাট করেন কোনটা হবে। তাহলে আপনি যদি হর একই থাকে তাহলে লব যার বড় হবে সেইটাই বড়। এখন আরেকটা লেখেন, এইটা লেখেন, এখানে দেখেন হরগুলোই এক হয়েছিল, এখানে কি আছে? লবগুলোই একই আছে, লবগুলো একই আছে। তাহলে আমরা এখান থেকে লিখবো যে লব একই হলে, এক অবশ্যই একই হলে হর যার ছোট,
হর যার ছোট, চৌকারটা ছোট, সেই ভগ্নাংশ বড়। মিলাই নেন আগে, ভালো করে মিলাই নেন। 9/15 বড়, 9/15 বড়। অন্তরা বলেছে 9/15। আর আয় দেখাতুন, হ্যাঁ 14 জন অলরেডি লাইভে আছেন, আমরা 14 জন একটু সর্বোচ্চ শেয়ার করে দেখি। 14 জন প্রত্যেকে একবার করে একটু শেয়ার করি, প্রত্যেকে একবার শেয়ার করি। আর আমাদের যে গ্রুপটা আছে ওই জায়গায় একটা মেসেজ দিই, যে কোনো একজন হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে ওই জায়গায় একটা মেসেজ দেন, আমাদের এই ক্লাসটা সেন্ড অথবা শেয়ার করে একটা মেসেজ দেন। দেখি কয়জন যুক্ত হচ্ছে না হচ্ছে, আগে দেখে নি। দুইটা জিনিস ভালো করে বুঝবেন, যদি হর একই থাকে, হরগুলো একই থাকে, লব আর হর জিনিসটা তো বুঝলাম, উপরে লব নিচে হর, হর যদি একই থাকে তাহলে আমরা লব যার বড় পাবো সেই হবে বড়, লব যার বড় পাবো সেই হবে বড়। এখন লব যদি একই থাকে তাহলে হর যার ছোট হবে, হর হর যার ছোট সেই ভগ্নাংশ বড়। জিনিসটা ভালো করে বোঝেন আগে। এই জিনিসটা কেন হচ্ছে আমি সেটাও বলতেছি। সাপোজ একটা জিনিসকে আপনি এইভাবে 15টা ভাগ করলেন, কয়টা ভাগ হয় আগে দেখে নিন। 1 1 2 3 4 5 6 7 8 9 10 11, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 13 নম্বর, এটা হচ্ছে 14 নম্বর, এটা হচ্ছে 15 নম্বর। আপনি এই 15 নম্বর ভাগ করলেন, সাপোজ কথার কথা এইটা 15টা ভাগে ভাগ করলাম আমি, প্রত্যেকটা সমান ভাগে ভাগ করেছি আমি। এখন যদি বলি আপনাকে এই 15টা ভাগ থেকে আপনি 3টা ভাগ নেন, তাহলে এই পর্যন্ত, এইটা হচ্ছে এই পর্যন্ত। এই 7টা ভাগ নিতে বললে তাহলে আপনি 3 4 5 6 7 এই পর্যন্ত যাবেন। যদি 5টা বলি তাহলে এই পর্যন্ত। এখন যদি 9টা বলি তাহলে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে দেখেন তো 15টা ভাগ করার পর আপনি 9 ভাগ নিলে সর্বোচ্চ বেশি নিতে পারবেন না এই যে ভগ্নাংশগুলো আছে এখান থেকে। আমি যদি বলি একটা আম 15টা ভাগ করেছি, তোমরা সবাই নিয়ে যাও, তাহলে কি কেউ কি ছোটটা নিবে? কেউ কি ছোট ভগ্নাংশের ভাগ নেবে? যে 15টা ভাগ করেছে সুফল ভাইয়া, 15 ভাগ করেছে, আমি 9 ভাগ চাইছি, আমি 9 ভাগ থুয়ে আমি 3 ভাগ নিয়ে আসি, এরকম কেউ কিন্তু নেবে না, কেউ নেবে না, পাগলও নেয় না এটা। হ্যাঁ, এখন এই 3 তাহলে সর্বোচ্চ ছোট 5, তারপরে আমরা যদি 7 চিন্তা করি, তারপরে হচ্ছে 9। এখন যদি বড় দিক থেকে চিন্তা করি তাহলে কি হয়? এইরকম হয় না? এই জিনিসটা ক্লিয়ার ভাবে বোঝেন, এই জিনিসটা বুঝতে পারছেন? এটা সবথেকে বড়, এটা তারপর, এটা তারপর, এটা তারপর। ওকে, হ্যাঁ কোয়া বলিছে, কে কে কোয়া বলিছে? ঠিক বলছি ভাইয়া। হ্যাঁ, লব যদি একই হয় তাহলে যে হর যার ছোট হবে সেটা বড় হবে। এখন এই জিনিসটা বুঝাই দিচ্ছি, এই জিনিসটা বুঝাই দিচ্ছি। এখন এই জিনিসটা বুঝাই দিই, কিভাবে বোঝেন? এখানে 9 ভাগ করলাম, 1 2 3 4 5 6 7 8 9। এই 9টা ভাগে ভাগ করার পর 1 2 3 4 5 6 7 8 এবং 9, 9 ভাগে ভাগ করার পর আপনাকে 7 ভাগ পর্যন্ত নিতে বললাম। এই যে এই একই জিনিস, এই একই জিনিসটাকে আপনি যখন 13 ভাগ করবেন, আমি জিনিসটা কিন্তু বাড়াবো না, ভালো করে বোঝেন। আমি জিনিসটা পরবর্তী, আমি যদি আবার চিন্তা করি, আমি এই জিনিসটাকে বাড়াবো না, এই জিনিসটা ঠিক একই আছে। অর্থাৎ আমি যদি আম চিন্তা করি, সেই আমটা একই সাইজের আম হবে। আমি যদি আপেল চিন্তা করি তাহলে সেই আপেলটা একই সাইজের হবে। এবং যে কয় ভাগে ভাগ করব সেইটাও দেখেন, এখানে আমরা প্রথমবার 9 বার ভাগ করলাম, 9 ভাগের 7 ভাগ নিলাম, এই পর্যন্ত আসলো। এখানে যদি 13 ভাগ করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, সাপোজ এইরকম হলো। এই 13টা ভাগ করার পর আপনি 7 ভাগ নেন, 1 2 3 4 5 6 7, এই পর্যন্ত হলো। আগে দেখেন তো আপনার কত পর্যন্ত হয়েছিল? এই পর্যন্ত হয়েছিল, কিন্তু আগে এই পর্যন্ত হয়েছিল, এখন এই পর্যন্ত হলো। এই দুইটা জিনিস থেকে কনফিউশন বেশি পড়ে, তার জন্য আমি হাতে কলমে দেখা দিচ্ছি। এখন 13-র ক্ষেত্রে যদি আমি এই চিন্তা করি তাহলে 15-19-এর ক্ষেত্রে তো আরো ছোট হয়ে যাবে। কথা বুঝছেন না? 9 আর 13 দিয়ে আমি চিন্তা করলাম, জিনিসটা আমার একই সাইজের থাকতেছে, আমি ভাগ যত করব তত সাইজ ছোট হয়ে যাবে।
এবং আমি এই উপরে যে লবটা আছে 7 ভাগ নেওয়ার কথা, এটা প্রত্যেক ক্ষেত্রে 15 ভাগ করার পরে 7 ভাগ নিতে হবে, 19 ভাগ করার পরে 7 ভাগ নেওয়া লাগবে, এবং 13টা ভাগ করার পরে 7 ভাগ, 9টা ভাগ করার পরে 7 ভাগ নেওয়া লাগবে। একই সাইজের জিনিস। তাহলে আপনি এই লেখার সঙ্গে বুঝতে পারি যে লব যদি একই হয় তাহলে হর যার ছোট হবে সেই ভগ্নাংশটা বড় হবে। এই দুইটা জিনিস ক্লিয়ার হয়েছেন কিনা সবাই একটু কমেন্ট লেখেন, ক্লিয়ার কিনা, জিনিসটা ক্লিয়ার কিনা কমেন্টে লেখেন। এই জিনিসটা ক্লিয়ার হতে পারছেন কিনা প্রত্যেকে একটু কমেন্টে লেখেন। এখন আমরা ওই যে সমহার করে ওইভাবে করব না, আমরা কিভাবে করব সেটা এই দ্বিতীয় নম্বরটাকে দেখাচ্ছি আমি। 2 নম্বর, নিচের কোনটি বৈরী হ তয় তয় মো বৃহত্তম, বা নিচের কোনটি বৃহত্তম ভগ্নাংশ। এখানে ক নম্বরে আছে 8/12, খ নম্বরে আছে যেটা হচ্ছে 3/5, এবং গ নম্বরে আছে কি 5/8। সবগুলো দেখা যাচ্ছে তো ভালো করে, 5/8, এবং ঘ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে 6/11। ধুমধাম অঙ্ক করবেন, এবার আপনারা অঙ্ক করবেন। এখন আমি 3 নম্বরে আসি। 3 নম্বরে আমি একটা বানাই দিচ্ছি, নিচের কোনটি বৃহত্তম ভগ্নাংশ, নিচের কোনটি বৃহত্তম ভগ্নাংশ, নিচের কোনটি বৃহত্তম ভগ্নাংশ। 3 দাগ, 3/4, খতে আছে কি 2/3, গ নম্বর যে অপশনটা, এই গ নম্বরে আছে 7/11, এবং ঘ নম্বরে আছে কত 9/13। বৃহত্তম ভগ্নাংশ বলেছে, প্রত্যেকে লেখেন তো। ক্লিয়ার ভাইয়া, অন্তরা বলেছে ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার, বুঝতে পারছি। ওকে, প্রত্যেকে ধন্যবাদ, বুঝতে পারছি। ওই দুইটা জিনিস যদি বুঝতে পারেন তাহলে এই জিনিসগুলো বুঝতে পারবেন। মানে কিভাবে করবেন আমি দেখা দিচ্ছি, প্রথমটা আমি দেখা দিচ্ছি, এই জিনিসগুলো কিভাবে করবেন সেই জিনিসটা তো অনেকে বোঝেননি। মানে সমহর অথবা সমলব এই দুইটা টাইপ আপনারা হয়তো জানেন, বা এই দুইটা টাইপ থেকে আমরা শিখে আসছি। এখন আমি প্রথমটা দেখাই দিচ্ছি কিভাবে করব। আমরা 2 নম্বর দাগ এইভাবে আমরা শুরু করব। 8/12 আছে, আমরা যেখানে আছে যেভাবে আছে এইভাবেই করতে পারবো। আমি শুধুমাত্র প্রথমবার তার জন্য দেখাই দিচ্ছি। 5/8, 6/11। আমরা প্রত্যেকে এই কোনাকুনি গুণ করব, প্রত্যেকে কোনাকুনি গুণ করে লবের মাথার উপরে লিখব। প্রত্যেকে আমরা দুইটা ভগ্নাংশ নিব এবং কোনাকুনি গুণ করে লবের মাথার উপরে লিখব গুণফলটা। তাহলে 5 আর 8 গুণ করলে 5 8 40 হয়। আমরা সুন্দর মতো এই 40টা উপরে লিখব। 3 আর 12 যদি গুণ করে 3 12 36 হয়। এই দুইটা এখানে থাকলো। এই দুইটার ক্ষেত্রে আসেন, 5 আর 11 গুণ করলে 5 11 55, আর 5 না, এটা 6 আর 8 গুণ করলে 6টা 48। ওকে, এই দুইটা জিনিস আমরা এইভাবে প্রথমবার করে ফেললাম। এবং এখান থেকে দেখেন 36 যে ভগ্নাংশটা হয়েছে, তার মানে এই 40 থেকে 36টা ছোট আছে, এইটা বাদ যাবে। যে গুণফলটা বড় হবে, মানে গুণফল করার পর আপনি উপরে তো লিখলেন, গুণফল করে উপরে পাতালেন, সেই ভগ্নাংশ দেখবেন যে দুইটার গুণফল কোনটায় বড় আছে, সেটার যে গুণফলটা করেছেন সেই ভগ্নাংশটা নেবেন, আর বাকি যে ভগ্নাংশটা থাকবে সেইটাকে আপনি বাদ দিয়ে দিবেন। এটা ছোট আছে, এটা বাদ, এটা বড়, এটা আর এটা। 8 আর 12 আর 5 আর 8, এইটা আরেকবার গুণ করবেন। 8 8 কত হয় 64 হয়, আর 5 12 কত হয় 5 12 কত হয় 5 12 হয় 5 12 60। ওকে, তাহলে দেখেন 60 বড় না 64 বড়? 64 বড়। তাহলে এই 8/12 যে ভগ্নাংশটা যেখানে আছে সেটা হবে বৃহত্তম। এটা বুঝতে পেরেছেন কিনা? এটা বুঝতে পেরেছেন কিনা একটু প্রত্যেকে জানান তো। 3 দাগ বলেছে যে 2/3 সব থেকে বড় মনে হয়। 3 দাগটা কমেন্ট করেছেন নাকি?
2/3 শুরু হওয়ার কথা। ও, শুরু হওয়ার সাথে অন্য আরেকজনের কার রিপ্লাই দিচ্ছেন দেখলাম। ওকে, 3 দাগ এর কমেন্ট করেছেন না, 2 দাগের কমেন্ট তো কেউ কারো দেখলাম না। 2 দাগেরটা আগে দিলাম এবং 2 দাগেরটা বড় বলে এটা করেননি নাকি? 3 দাগেরটা করেছেন অনেকে দেখতেছি। দেখেন প্রত্যেকে বলতেছি আপনারা অন্য আরেকজনের কমেন্ট দেখে আমার যে সেইটাই লিখতে হবে বা সে যে সঠিকটা লিখতেছে এটাই কিন্তু আমি আপনি কেউ জানি না। কারণ কি, আমরা প্রত্যেকে এক একটা জায়গা থেকে পরীক্ষা দিচ্ছি, না পরীক্ষা না, ক্লাসটা করতেছি। এ এক জায়গায় আছে, এ সুনামগঞ্জ, ও গোপালগঞ্জ, ও আরেক জায়গায় রয়েছে যে পিরোজপুর, ও ঝালকাঠি থেকে দেখতেছে, ও বরিশাল থেকে দেখতেছে, এরকম। এখন আপনি যে আরেকজনের তা দেখে দেখে দিবেন তাহলে কিন্তু আপনি মারা খাবেন। ভর্তি পরীক্ষার হলে গিয়ে আপনি বুঝতেই পারবেন না যে এই জিনিসটা কিভাবে হলো। এই জিনিসটা আমি আরো একবার দেখা দিচ্ছি, আরো একবার বলে দিচ্ছি। দেখেন প্রত্যেকে দেখেন, আমরা কি করব, আমাদের প্রত্যেকের কাজ থাকবে। এই 2 নম্বরটা দিয়ে দেখালাম, এখন 3 নম্বরটা দিয়ে দেখাবো। 3 নম্বরটা আপনাদের ভুল আছে নাকি সঠিক আছে সেটা প্রত্যেকে আরেকবার দেখে নেন। ক, খ, গ, ঘ, এই 4টা অপশন থাকবে, 4টা অপশনের বেশি থাকবে না ভর্তি পরীক্ষার হলে, এটা তো জানেন সবাই নাকি? এই 4টা অপশনের বেশি থাকবে না। এখন 3/4, 2/3, 7/11, 9/13 এইভাবে সাপোজ থাকলো। এই দ্বিতীয় লাইন করারও দরকার নেই আপনার, আমি যখন বোঝাবো তখন ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। কোনাকুনি গুণ, কোনাকুনি গুণ করব, গুণফলটা লবের মাথার উপর। 4 আর 2 এ গুণ করলে 4 2 8 হয়, সেই 8 আমি এখানে লিখলাম। ভাই এই 8 কোথা থেকে আসলো? এই 4 আর এই 2 গুণ করার পর আমি লবের মাথার উপরে গুণফলটা বসাবো। গুণফলটা কোথায় বসাবো? লবের মাথার উপর। 4 আর 2 গুণ করে গুণফলটা লবের, এই দেখেন টিক চিহ্ন দিছি, আমি টিক চিহ্ন দিয়ে বোঝাই দিছি। 4 আর 8 গুণ করব, টিক চিহ্নটা দিছি, লবের মাথার উপরে বসাবো 8। 3 আর 3 গুণ করব, লবের মাথার উপরে 9 বসাবো। 3 3 9। এই দুইটা গেল। এখন এই দুইটার ক্ষেত্রে আসেন, টিক চিহ্ন দিয়ে বোঝাই দিচ্ছি কিন্তু। তাহলে 9 আর 11 যদি গুণ করেন, 9 11 99। আর 7 আর 13 যদি গুণ করেন, 3 7 21 1, তাহলে হচ্ছে হাতে থাকতে 2, 7 7 আর 2 9, 91 হয়। তাহলে যেটা বড় পাবো, বৃহত্তম বলেছে এখানে, বৃহত্তম বলেছে, যেটা বড় পাবো সেইটাকে আমি আরো একবার রাখবো। কারণ এই দুইটা 4বার, এই যে 4টা আমার অপশন ছিল, এইটা আমার প্রত্যেকের সঙ্গে করা লাগবে, প্রত্যেকের সঙ্গে। এই দুইটার ভিতর থেকে আমি এইটা বড় পাইছি, এই দুইটার থেকে একটা বড় পেলাম, সেই বড় দুইটাকে নিয়ে আরেকবার করা লাগবে। কথা বলেন, 3বার করা লাগবে। 4টা অপশন আছে, তার জন্য এই দুইটা থেকে যেটা বড় সেইটাকে নিয়ে আরেকবার, এই দুইটা থেকে যেটা বড় সেইটাকে নিয়ে আরেকবার করা লাগবে। তাহলে এখান থেকে ছোটটা বাদ দেব, ছোটটা বাদ। 3/4 আর 9/13 কোনাকুনি গুণ, 4 আর 9 36, 3, এই 3 আর এই যে এখানে 13 আছে, 3 13 39। তাহলে আপনারা, আমি যে বললাম একজনের তা দেখে দেখে কমেন্ট বা ও বলতেছে বলে আমার ওইটা করা লাগবে, এই রকম জিনিসটা যে যে করবেন সে কিন্তু একবার ধুমধাম মারা খাবে, ধুমধাম করে। ভর্তি পরীক্ষার হলে এই জিনিসটা শোনা মানে একদম তুমুল ভাবে মারা খাওয়া। আপনার যেটা কনফিডেন্স আছে, যেটা জানেন, সেই জিনিসটা অন্য মানুষের কাছে শোনার দরকার নেই। আর যে ভাই তুমি একটু বলো, বা আমি একটু বলি যে বোন তুমি কি দিছো, ভাই তুমি কি দিছো, এরকম শোনার দরকারই নেই। এটা তো আপনি জানেনই, ও যেটা বলতেছে ও তো আপনার প্রতিদ্বন্দ্বী, ও যে সঠিকটা বলে দিবে তার কি মানে, বোঝেননি? আপনি যেটা জানেন সেটা কারো কাছে শোনার দরকার নেই। এখন এখান থেকে ভালো করে জানিয়ে নেন, আমরা কোনাকুনি গুণ করব, গুণ করে গুণফলটা আমরা সবসময় লবের মাথার উপরে বসাবো। এখন তাহলে আমার সব থেকে বড় কোনটা হলো? ফারজানা জি ভাই কি? হ্যাঁ ভাই বুঝতে পারছি, অন্তরা বলছে বুঝতে পারলেন। ঘ হবে আবার, ঘ কে বলে? তিনি ঘ বলতেছে কিটা কিটা, শর্মা তালুকদার মায়াবতী তিনি ঘ বানাইতেছে। তিনে ডি বলে কেন রে? এতক্ষণ ধরে বুঝালাম যে 3 দাগেরটা বুঝতেছেন না নাকি? আপনাদের কি লাইভ হচ্ছে না, লাইভ ভাবে চলতেছে না নাকি 5 মিনিট 7 মিনিট পিছাই গেছেন আপনারা? সেটা বলেন তো।
আমি যে এই জিনিসটা বুঝালাম, এই যে এই তিনে ঘ উত্তর করতেছেন কে? বুঝলাম না তো, ঘ উত্তর হবে নাকি? এই ক উত্তর হবে না? 3 দাগে 3/4। আমি যদি এইটাকে 3 বার গুণ করি, 3 আর 3, তাহলে দেখেন তো 12/9 হয় না? 12 ভাগের 9 ভাগ পাই। সাপোজ কথার কথা 4 ভাগের 3 ভাগ যা, 12 ভাগের 9 ভাগ একই। হ্যাঁ, 4 ভাগের 3 ভাগ যান, 12 আর 9 এই যেমনটা পাতাইছি, এটা কিন্তু একই, কাটাকাটি করা যায়। 3 দিয়ে কাটাকাটি করলে 3/4 হয়। তার মানে আমি এই জিনিসটা, এখান থেকে এই জিনিসটা বোঝাতে চাচ্ছি যে 12 ভাগ করার পর 9 ভাগ পাবো এই ভগ্নাংশের ক্ষেত্রে, আর ওটা তো 13 ভাগ করার পর 9 ভাগ। সমলব যেটা বোঝালাম, কথা বুঝেছেন ভালোভাবে? এই যে 4, এখানে 3/4 আছে, 3/4 মানে আমরা লিখতে পারি যে 9/12। এই ব্যক্তিটা যা, এই ব্যক্তিটা একই। কাটাকাটি করেন, 3 দিয়ে যদি কাটাকাটি করেন, 3 তিরিকে 9 হয়, আর নিচে হয় 4। তাহলে আমরা যেখানে পাচ্ছি যে সমলবের ক্ষেত্রে, ভাই একটু আগে পড়ালো যে লব যদি একই হয়, হর যার ছোট হবে সেইটি বড় হবে। ঘ 13 ছিল এখানে, আর কোয়াতে তো এখানে 12, আর এইভাবে গুণ করার পরেও তো আমি এই উত্তরটা এইভাবে দিলাম, তারপরে ঘ বলতেছি কেন? ওই 3 গোয়া কি অবস্থা, এটা এখনো 3 গোয়া বলে। বুঝলাম না, এই জিনিসটা বোঝেননি নাকি? এই জিনিসটা বুঝেছেন কিনা তাই আগে বলেন তো। প্রত্যেকে কি দেখি ভুল ভালো একটা ফোন ফোন করি, এখন কমেন্ট করেন না তো, মেজাজ গরম হয়ে যায় কিন্তু। গুণ করতেছেন না নাকি? এই যে আমি ভগ্নাংশগুলো শেখাই দিচ্ছি, তা গুণ করতেছেন না আপনারা? বসে থেকে কি করতেছেন? 3/4 আর 2/3 এ গুণ করেন, গুণ করেন। 2/3 আগে উত্তর বললেন দেখলাম, 4 দুনো 8 হয় এখানে, আর 3 তিরিকে 9 হয়। এইভাবে পাতানোরও দরকার পড়ে না। আমি বললাম যে এইভাবে সহজ সহজটা যখন দিবে তখন আপনার পাতানোর দরকার পড়বে না, তখন আপনি মনে মনে করতে পারবেন। এখানে 4 দুনো 8 হচ্ছে, আমি 8 পাতালাম, 3 তিরিকে 9 হচ্ছে, আমি 9 পাতালাম, তার মানে এটা আমার বাদ। এখানে আমি কি করব, 9 11 99 হচ্ছে, আর 7 13 হচ্ছে 91, তাহলে 91 আর 99 এটা বাদ। আর তাহলে খ আর গ বাদ গেল, ক আর ঘ থাকলো। তাহলে 3/4 আর 9/13, 3 আর 13 যদি গুণ করি তাহলে 3 13 হয় 39, এখানে 39 হয়। এটার উপরে ক এর উপরে 3/4 বুঝতেছেন কিনা সেটাও তো আমি বুঝতেছি না। সবাই একটু কমেন্ট করেন তো বুঝতেছেন কিনা। 4 নং 36 হয় এখানে, আর এখানে হয় 39। তো এইটাই বড় হয় না? এই ব্যক্তি তো বড় হয়, ক নম্বর তো বড় হয় সবচেয়ে। হ্যাঁ আমি বুঝতে পারছি। তিরিয়ের কে হবে? কি বকুল উত্তর নয়, ইসলাম নাকি একটা, বরকতুল্লাহ কমেন্ট করেছেন, ঠিক আছে। রাইডা 3 3 গোয়া ঘ এরকম কমেন্ট করতেছেন অনেকে। এখন জিনিসটা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন কিনা? জিনিসটা যদি বুঝে যান তাহলে 4 নম্বরটা করেন। নিচের কোনটি বৃহত্তম? এখানে ক নম্বরে আছে 0.30, খতে আছে 5/7, গতে আছে 4/5, এবং ঘতে আছে 7/8। এটা করেন 4 নম্বর এটা। 5 নম্বর নিচের কোনটি বৃহত্তম? ক নম্বরে আছে 3/100, খ নম্বরে আছে 0.3, গ নম্বরে আছে 1/3, এবং ঘ নম্বরে আছে
0.03 এইটা আছে। এই দুটো করেন, দেখি কি হচ্ছে, কার উত্তর কত হচ্ছে দেখি। নিচের কোনটি বৃহত্তম? থ্যাঙ্কস ভাইয়া বোঝানোর জন্য। শর্মা তালুকদার, ওকে, বুঝতে পারলে ঠিক আছে। অন্তরা ইসলাম মিম বলেছে যে ভাই ভালো করে বুঝছি, ঠিক আছে, একবারে সুপার ভাবে ক্লিয়ার ভাবে বুঝিয়ে যাবেন। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি বুঝতে পারছি। সুক্তারা কমেন্ট করেছেন, ওকে, প্রত্যেকে তাহলে 4 আর 5টা করেন দেখি। এখন সবাই করতে থাকুক, এইভাবে করতে যদি থাকেন তাহলে অনেক সময় লেগে যাবে, ঠিক আছে। আমি করি না হলে অনেক সময় লেগে যাবে। এখন সমস্যা হলো ভাই, এতক্ষণ পড়াচ্ছিলেন এরকম ভগ্নাংশ 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 আছে, এই জিনিসটা আবার কোথা থেকে নিয়ে আসলেন? আপনি তো ভারী একটা দেখতেছি বারবার প্যাচ দেন। এই যে ভগ্নাংশ গুলো পড়াচ্ছেন আবার এইটা দ্বীপ দিচ্ছেন ঢুকাইয়ে। দেখেন কিভাবে আমরা করব। 4 নম্বর কোয়া, সাপোজ কোয়া আমি যদি চিন্তা করি 0.3 0.30 আছে। এখন এটাকে আমরা কোয়া খ হিসেবে আমরা লিখতে পারি 5/7, 4/5 এবং 8/7/8, এটা লিখলাম। ওকে, এইটাকে দেখেন তো এইভাবে আমরা লিখতে পারি কিনা। দশমিকের জন্য একটা এক দিলাম, যে কটা ডানি শূন্য সেই কটা শূন্য দিলাম, যে কটা সংখ্যা থাকবে ডানি আমরা সেই কটা শূন্য দিব, আর উপরে তো সংখ্যাটা আমরা লিখে দিলে হয়ে গেল। তাহলে 30/100 লেখা যায় কিনা, 30/100 লেখা যায় কিনা, এখান থেকে কাটাকাটি করা যায় ছোট করে। তাহলে 3/10 পাই এখানে, তাহলে আমরা 3/10 পেয়ে গেলাম। 3/10 পেয়ে গেলাম ক নম্বরের জন্য। দেখেন তো 3/10 যদি দেওয়া থাকতো তাহলে আপনি পারতেন না। তাই এইটা সিস্টেম করে আপনার তাহলে বের করা লাগবে যে এখানে দশমিক আছে, তার মানে আমরা দশমিকের জন্য একটা 1 দিতে পারি, জানি যে কটা সংখ্যা আছে তার জন্য আমরা শূন্য দিতে পারি। এই শূন্য আর এই শূন্য কাটা যায়, 3/10 থাকে। 3/10 এটা আপনার মনে মনে ক্যালকুলেশন করে নেওয়া লাগবে। 3/10 এই জিনিসটা মুছে ফেললাম। তাহলে 3/10 এখান থেকে আমরা ঠিক আর গুণ করবো। 3 7 21 হচ্ছে এখানে, আর 5 10 50 হচ্ছে। 21 আর 50 থাকলো এইভাবে। এখানে 4 8 32, এখানে 5 7 35 হচ্ছে। তাহলে 32 আর 35 থেকে বড় কোনটা? 8/7। এখানে 7/8, 7/8 দিব, আর এখান থেকে 5/7 দিব। এখান থেকে আবার গুণ করব, 5 8 40 হচ্ছে, 7 7 49 হচ্ছে। তাহলে 7/8 যে বলেছেন, বা ঘ নম্বর অপশন যেটা যেটা বলেছে 4 দাগে প্রত্যেকে কারেক্ট অ্যান্সার, 7/8 এটাই কারেক্ট। আমরা প্রত্যেকে কি করব? আর গুণন করবে, আর গুণন করে আমরা লবের মাথার উপরে গুণফলটা পাতায় দেখবো যে কোনটা বড় হচ্ছে, ঠিক আছে। তার পরবর্তীতে আমরা বাকি দুইটা এবং শেষে আমরা সর্বোপরি আরেকটা করলে শেষ। এখন 5 দাগের অপশন অনেকেই কমেন্ট করেছে, দেখলাম যে সাইরি গোয়া আবার কিরা বললে রে, সাইরি আবার গোয়া বললো কেটা? 5 গ কমেন্ট করলাম, 5 আবার খ কমেন্ট পাচ্ছি, খ গ এমন কমেন্ট পাচ্ছি, দেখিনি আগে। এই জিনিসটা আগে বুঝেছেন কিনা? 4 দাগ আমি যেভাবে করলাম সেই জিনিসটা করার পরবর্তীতে কিন্তু এই যে 8/7 এটা কিন্তু আসছে উত্তর, দেখেছেন না? বুঝছেন নাকি এই জিনিসটা? ভুলভাল কমেন্ট করতেছেন কেন? যদি করার পর আপনি যদি না বোঝেন তাহলে বারবার বলেন, আর বুঝতে পারলে জিনিসটা যেটা সঠিক উত্তর হবে সেটা বলেন। রাগ হয়ে যায় কিন্তু। এখন নিচের কোনটি বৃহত্তম, এই জিনিসটা আমি পড়াচ্ছি যে বৃহত্তমটা আমরা কি করব। তাহলে আমরা এখানে দেখেন 3/100 হচ্ছে, এটার ক্ষেত্রে আমরা তাহলে ঠিক একইভাবে কি করব, দশমিকের জন্য একটা 1, ডানে যে কটা সংখ্যা আছে তার জন্য একটা শূন্য, একটা সংখ্যা আছে তার জন্য একটা শূন্য। আগে 30 ছিল, দুইটা সংখ্যা তার জন্য দুইটা শূন্য দিলাম এখানে, তাহলে 3/10 হচ্ছে। আর এখানে আপনার গ নম্বরে গিয়ে 1/3 দেওয়া আছে, আর ঘ নম্বরের ক্ষেত্রে 0.03 আছে, তার মানে এখানে 100/3। প্রত্যেকটা হয়ে গেল না? প্রত্যেকটা দেখেন, প্রত্যেকটা কিন্তু হয়ে গেল। এখানে ক আর ঘ নম্বর, 1 নম্বর আর 4 নম্বরটা কিন্তু একই হয়ে গেছে। যা থাকে থাক, ওইগুলো দেখার দরকার নেই। 8 গুণন করার কথা, আমরা 8 গুণন করব। এখানে তাহলে কত হচ্ছে? 300 হচ্ছে এখানে, 300, আর এখানে কত হচ্ছে? 30 হচ্ছে। এখানে তাহলে 9 হচ্ছে, আর এখানে 100 হচ্ছে, 100 আর এখানে 9।
তাহলে এখান থেকে এ বাদ গেল, এখান থেকে বাদ গেল এ, তাহলে 3/10 আর 1/3, এইটা এখান থেকে 10 হয় আর এখান থেকে 3 3 9 হয়। 1/3 বলেছেন কে কে? গ নম্বর বলেছেন কে কে? 5 দাগে। চারির গোয়াটা আর একটু বুঝান, চারির গোয়াটা কি দেখিনি আগে। চারির গোয়া হবে, তাই 4 নম্বর আর একবার দেখেন। 5 নম্বরের উত্তর হবে 1/3। প্রত্যেকের কি এটা হয়েছে নাকি? প্রত্যেকে এটা হয়েছে কিনা? চারের গোয়াটা ভাই একবারে সহজ, দেখেন তো এখানে কত হচ্ছে, 5 7 35 না, এখানে 35 হয় আর 4 8 32 হয় না, 4 গুণন 8 করলে 4 8 32 হয় না, 4 8 32, আর এইটা যদি করি 5 7 35 হচ্ছে না, তাহলে 32 বড় না 35 বড়? বৃহত্তম বলেছে, তার মানে তো এইটাই উত্তর হওয়ার কথা। গ নম্বরটা, গ আর ঘর সমস্যাটা আমি মিলাই করলাম, আপনি গ বলতেছেন, আমি বললাম যে ঘ হবে উত্তর। এখন জিনিসটা বুঝতে পেরেছেন কিনা? প্রত্যেকটার ক্ষেত্রে আর গুণন পদ্ধতি অবলম্বন করার পর গুণফলটা উপরে লিখবেন, গুণফল উপরে লেখার পরবর্তীতে দেখবেন যে কোন গুণফলটা বড় সেই ভগ্নাংশটা হবে বড়। এটা লিখে নেন, যদি না মনে থাকে লিখে নেন। আড়া আড়ি গুণ করার পর গুণফল লবের মাথার উপরে বসাবো। এর থেকে সহজভাবে আর কেউ বলবে না ভাই। মাথার উপরে বসিয়ে দেখব কোনটি কোনটি বড়। গুণফল, কোনটির গুণফল বড় সেই ভগ্নাংশটি বড়। ক্লিয়ার? আড়াআড়ি গুণ করার পর গুণফলটা লবের মাথার উপরে বসিয়ে দেখবো যে কোনটির গুণফল বড় সেই ভগ্নাংশটি বড়। হ্যাঁ ভাইয়া হয়েছে আমার। 5 দাগে আবার গোয়া বলিছে, গোয়া ছিল নাকি উত্তর? দেবী কালিকা, নতুন আসছে, নতুন আইডি মনে হয়। সারি আবার ঘ বললো, হ্যাঁ ঠিক আছে, যে যাই বলেন না কেন এখন আমার সঙ্গে সুন্দর মতো মিলে নেন, আর আমার ভুল গেলে আপনারা বলিয়েন যে ভাইয়া ভুল হচ্ছে, এটা একটু সংশোধন করেন, কারণ আমারও তো মাঝে মধ্যে ভুল হতে পারে। তাহলে বৃহত্তম বুঝতে পেরেছেন আপনারা? ওকে, এই জিনিসটা লিখে নেন। আড়াআড়ি গুণ করার গুণফল লবের মাথার উপরে বসিয়ে দেখবো যে কোনটির গুণফল বড় সেইটাই বড় হবে। ওকে, এই জিনিসটা একদম সুপার ভাবে যদি মনে না থাকে তাহলে লিখে নেন। আড়াআড়ি গুণ করার পর গুণফল লবের মাথার উপরে বসাবো, বসিয়ে দেখবো যে কোনটির গুণফল বড় সেটাই বড় হবে। এখন ছোটর ক্ষেত্রে আমরা ঠিক এই স্টাডি একদম এইটাই ব্যবহার করব। আড়াআড়ি গুণ করার পর গুণফল লবের মাথার উপরে বসিয়ে দেখবো কোনটির গুণফল ছোট সেটা হবে ছোট। হ্যাঁ জি ভাই, নেক্সট নেক্সট যেতে ইচ্ছা লাগে যখন আপনারা সকলে বোঝেন, যখন পারেন সঠিক উত্তর আসে। সঠিক উত্তর না আসলে নেক্সট যাইতে তো ইচ্ছা লাগে না। এত সুন্দর করে বুঝাচ্ছি তারপরে বুঝতেছে না। ক্লাস কেমন লাগতেছে বলেন তো? যারা যারা লাইভ ক্লাসে আসেন প্রত্যেকে একটু শেয়ার মেনশন করে। আমি এই যে ক্লাস নিই আপনাদের, এই ক্লাসগুলো আপনারা কেমন উপভোগ করেন বা কেমন লাগে একটু বলেন তো প্রত্যেকে। যারা যারা লাইভ ক্লাসে আসেন প্রত্যেকে বলেন তো ক্লাস কেমন লাগে। এই যে শীতের ভিতর এখানে দাঁড়িয়ে এখানে ক্লাস নেই, কেমন লাগে বলেন তো। এখন পরবর্তী লাইনে আসবো যে নিচের কোনটি ক্ষুদ্রতম। প্রত্যেকে এক কথা লেখেন যে ভাইয়া ক্লাস নেয় বা এই যে ক্লাসগুলো দেখতেছেন ক্লাসটা কেমন কেমন লাগে। প্রত্যেকটা ক্লাস তো সব দিন কোয়ালিটি মনে করেন সবসময় একই থাকে না, বা যেভাবে বোঝানোর চেষ্টা করি প্রত্যেকটা ক্লাসে আপনারা কেমন উপভোগ করেন বা কেমন লাগে। নিচের কোনটি ক্ষুদ্রতম? আমরা এখন ক্ষুদ্রতম শিখব। ক্ষুদ্রতম বা ছোট একই একই জিনিস। এইটা আছে কত? 6 নম্বর। এটা 2/3। খ নম্বরে আছে 3/4। গ নম্বরে আছে 5/6। ঘ নম্বরে আছে কত? 7/12। ওকে, 7 দাগ।
নিচের কোনটি ক্ষুদ্রতম? ক নম্বরে আছে 3/4, খ নম্বরে আছে কত 4/11, গ নম্বরে আছে কত 7/11, ঘ নম্বরে আছে কত 1/13। কমেন্ট করেন, কমেন্ট করেন। দুটা দেখালে বুঝবেন, এই দুটা দেখাই শেষ করবো। ক্ষুদ্রতম আপনার ক্লাস আজকে ভালো বুঝছি ভাই, আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগছে ক্লাসটা, রায়দা বলেছে আজকের ক্লাসটা ভালো হয়েছে ভাইয়া। শর্মা তালুকদার, প্রত্যেকে প্রত্যেকে বলেন তো কেমন বোঝেন কিনা, ক্লাস করে আপনাদের ভালো লাগে কিনা। 6 আর 7 নম্বর আমরা এতক্ষণ কি শিখছিলাম? আচ্ছা, আমরা এতক্ষণ শিখছিলাম কি কোনটা বৃহত্তম, এখন আমরা শিখবো যে কোনটা ক্ষুদ্রতম। ওকে, লাইভ ক্লাসে আসেন দেখতেছি 10+ স্টুডেন্ট। প্রত্যেকে একটু আমি জানতে চাইলাম যে আপনাদের অনুভূতিটা কেমন, সেই অনুভূতি প্রকাশের বেলাও আপনাদের কৃপণতা লাগে। হ্যাঁ, যে ভাইয়ার এত কষ্ট করে ক্লাস নেয়, তা ভাইয়াকে একটু প্রশংসা বা বিভিন্ন ধরনের কথাবার্তা বললো, আমরা সেই ক্ষেত্রেও কৃপণতা করবো, এরকম কেন বলেন তো? আপনি যখন মানব সেবায় কাজ করবেন তখনও এরকম কৃপণতা দেখালে তো হবে না। কৃপণতা যদি দেখেন তাহলে তো হবে না। সেখানে আপনারা যখন কাজ করার পর যে নার্স হিসেবে আপনি যদি যখন জব করেন, সেখানে একজনের মুখে যদি হাসি ফোটায় দেন, সে দেখবেন যে আপনার আশীর্বাদ বা দোয়া করতে কোনো কৃপণতা করবে না, যে মা বা বাবা তুমি ভালো থাকো এইভাবে বলবে। তারা তো আপনার নামই জানে না, বা নাম জানলেও তারা কিন্তু অত ভালো পড়াশোনাও করে না। মা তুমি ভালো থাকো বা তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হোক বাবা, এইভাবে কিন্তু তারা বলে। এই জিনিসগুলো অনুভূতি যখনই আপনি নিজে নিজে কল্পনা করেন তখন একটা ভালো লাগা কাজ করে না? প্রত্যেকে নার্স হন, আমি সেই আশীর্বাদ বা সেই কামনা করব প্রত্যেকে নিজের মা বাবার স্বপ্ন পূরণ করেন। এবং যদি নিজের স্বপ্ন থেকে থাকে যে নার্সিং পেশায় আপনি যুক্ত হতে যাচ্ছেন, তো প্রত্যেকে ভালোভাবে পড়াশোনা করেন এবং সর্বোপরি আপনি সরকারি একটা নার্সিং কলেজের চান্স পেয়ে দেশ এবং দশের মুখটা উজ্জ্বল করেন, নিজের বাবা মার সেবা করেন। এবং আমাকে যখন দেখবেন যে ভাই আমি আপনার ক্লাস করতাম, বা ক্যাম্পাসের ভিতর অথবা আপনার নিজ জেলায় অথবা যে কোনো জায়গায় দেখেন না কেন, হয়তো দেখা হবে কোনো হাসপাতালেও দেখা হতে পারে, যে কোনো হাসপাতাল বা আপনার এলাকায় দেখা হলো বা যে কোনো জায়গায়, এই জিনিসটা তখনই ভালো লাগে যে ভাইয়া আমাকে এরকম অনেকেই বলে, মানে যাদের ক্লাস নেই, আমি তো 2-3 বছর ধরে ক্লাস নিয়ে, অনেকে আছে যে ভাই আমি আপনার ক্লাস করছি। পরীক্ষার হলে গিয়েও দেখা হয় যে আপনি সুফল ভাই না, আপনার তো ক্লাস আমি দেখছি, এইভাবে ক্লাস নেন, আপনার ক্লাস বোঝানো ভালো, এরকম জিনিসটা ভালো লাগে তখনই, ঠিক আছে, অনুভূতিগুলো ভালো লাগে। তো আপনারা প্রত্যেকে সেইভাবে পড়াশোনা করেন, প্রত্যেকের জন্য কামনা বা আশীর্বাদ যেটা বলেন সেটা থাকবে, প্রত্যেকে যেন সর্বোচ্চটা দিয়ে সর্বোচ্চ রেজাল্ট আনতে পারেন, এই কামনা থাকবে। তো ক্ষুদ্রতম জিনিসটা কিভাবে আমরা হিসাব করব সেই জিনিসটা একটু করতে থাকেন প্রত্যেকে, দেখি কার কি উত্তর হয় না হয়। ওকে, অলরেডি আমরা কমেন্ট পাওয়া শুরু করছি। 6 এবং 7 নম্বরে আছি আমরা। 6 অনেকে বলতেছে ডি, 6 বলতেছে যে ঘ হবে। মিতু আক্তার বলেছে যে ভাই ক্লাসগুলো সুন্দর হয়েছে, অনেক অনেক ধন্যবাদ যে বলেছেন আজকের ক্লাসটা ভালো বুঝছি ভাই, অনেক ধন্যবাদ। নুনতু রানী কমেন্ট করেছে। প্রত্যেকে একটু রিয়াকশন ব্যবহার করবেন এবং ক্লাসটা শেয়ার করে দিবেন, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে ক্লাসটা, আপনার ক্লাস ভালো বুঝতে পারছি ভাই। প্রত্যেকে ধন্যবাদ যারা যারা বলেছেন। রায়দা বলেছে যে আলহামদুলিল্লাহ অনেক ভালো। ওকে, আপনার ক্লাস ভালো বুঝছি। তৃষা দাস বলেছে যে আপনার ক্লাস খুবই ভালো লাগে, কেউ বলতে পারবে না যে আপনার ক্লাস ভালো লাগে না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এখন প্রত্যেকে কমেন্ট করেন। সাথে ঘ বলেছে, সাথে ঘ বলেছে ক্ষুদ্রতম 1/13। তিনে তিনে না 6 হবে কি, 6 ডি বলেছে, 7 ডি বলেছে না, 6-7 ডি। এবং অনেকে আবার কমেন্ট করতে 6 এ হবে, অনেকের কমেন্ট পেলাম যে 6 এ হবে, অনেকে আবার ডি বললো। সুখ তারা কমেন্ট করেছে। তারপরে তামান্না ইসলাম তানহা বলেছে আলহামদুলিল্লাহ ভাইয়া ক্লাসটা অনেক ভালো লাগলো শুক্তারা। হ্যাঁ, এখন অনেক ধন্যবাদ শুক্তারা আপনাকে। এখন দেখেন এই যে অনেকের কমেন্ট আসলো যে উত্তর হবে 6 এবং 7 ডি না ঘ নম্বর। আবার অনেকে বললো যে এইটা উত্তর হবে, এইটা 6 দাগে এইটা উত্তর হবে।
আর কোনো অপশন আসছে কিনা দেখি। সাথে বি বললো, সাথে রাইদা ইসলাম বললো যে সাথে বি, এইটা। এখন আমি জানি না কার উত্তর সঠিক বা কার উত্তর ঠিক। এখন আপনি যদি আরেকজনের কথা দেখে শুনে বা একজনের দেখা দেখি দেন, তাহলে কিন্তু আপনি ধরা খাই যাবেন, ঠিক আছে? একজনের দেখা দেখি দেওয়ার দরকার নেই। তবে আমি বুঝতে পারছি যে 7 দাগে বি নম্বর হবে না, এটা আমি বুঝতে পারছি এখানে দেখে। এখন ওইটা অপশন পাল্টাই, তারপর দেখেন যদি হয় তাহলে অন্যটা পাল্টাই বলেন। ক্ষুদ্রতম আছে কিন্তু এখানে, ক্ষুদ্রতম, হ্যাঁ, জিনিসটা ভালো করে দেখিয়েন। নিচের কোনটা ক্ষুদ্রতম এটা লেখা আছে, 6-7 ডি। রিঙ্কুনাথ ক্লাসটা সুন্দর হয়েছে, অনেক ধন্যবাদ আপনাকে। বেবি কালিকা বলিছে যে 7-ডি। ওকে, আনিশা নূর 6-7 দুইটা আছে ডি। শর্মা তালুকদার 7 এবার গোয়া লাগাইছে। আমি তো স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এই যে গোয়া খোয়া এরকম বলতেছে, এইসব হবে না, এইসব হবে না। আপনার পাল্টাই আরো অপশন দেন। এখন ও অপশন আর দেওয়ার দরকার নেই, আমি করতে থাকি দেখি। নিচের কোনটা ক্ষুদ্রতম বলেছি 3, 2/3 আছে এবং 3/4 আছে। এখান থেকে তাহলে আমার 3 × 9 হচ্ছে, 3 × 9 এবং 4 × 2 = 8 হচ্ছে। কিন্তু এখানে আমরা সবসময় বড়টা নিচ্ছিলাম না আগে বৃহত্তমর ক্ষেত্রে, এখন আমার নিতে হবে ছোটটা। কোনটি ক্ষুদ্রতম বলেছে, ছোটটা নেওয়া লাগবে। যেটা ছোট পাবো সেইটা নিব। 642 এবং 5×12 = 60। তাহলে এই বড় হয়েও কিন্তু এ বাদ যাচ্ছে, বড় হয়েও এই দুটা বাদ গেল। এখানে 2/3 আর কত 7/12, তাহলে 3×7 = 21 হলো, আর 12×2 = 24 হলো। বড় হয়েও কিন্তু এ বাদ গেল। 7/12 এইটা যে যে বলিছেন, 7/12 6-ডি, 6 তাহলে ডি উত্তর পেলাম না, বড় হয়েও কিন্তু বাদ যাবে। 7 নম্বরে আসেন। 7 নম্বর, 7 নম্বর ক্ষেত্রে 3/4 রয়েছে এবং 4/11 রয়েছে। 7/11 রয়েছে, 1/13 রয়েছে। এটা দেখে শেষ, এটা দেখলে বুঝতে পারবেন। ওকে, এখান থেকে তাহলে আমরা কি করব, এখানে 11 আসছে, এখানে তো আর হিসেব করার দরকারই পড়ে না, কারণ এ তো বড়ই হবে দেখা যাচ্ছে। 7-13 কত হয়, 91 হয় মনে হয়। 4-4 16 হচ্ছে, এবং এখানে 3-13, 3-11 33, 4-4 16 আর 3-11 33। তাহলে বড় হওয়ার পরেও এ বাদ যাচ্ছে, 4/11 থাকতেছে, আর এখানে 1/13 থাকতেছে। এখানে 11কে 11 আর 4-13 কত 52 হয়। এইখান তো আর হিসেব করার দরকার পড়ে না যে 1/13টা সর্বোচ্চ ছোট হবে, সর্বোচ্চ ছোট হবে। দেখেন তো, এটা তো হিসেব করার দরকারই পড়ে না। 1/13, এখানে লবের মাথার উপরে 1 দেওয়া মানে বুঝতে পারিছেন, একটা জিনিসকে 13টা ভাগ করার পর 1 ভাগ পাবে। সেই সেম একটা জিনিসকে আপনি 4 ভাগ করেন, 4 ভাগের 3 ভাগ নেবেন, কত বড় বড় বেশি জিনিস হবে। সেই সেম জিনিসকে 11 ভাগ করে 4 ভাগ নিলে তাতেও অনেকটা থাকে। 13 ভাগ করলে তো একবার শেষ হয়ে যায়, আর 13 ভাগ করে নিতে হবে মাত্র 1 ভাগ। 11 ভাগ করে সেই সেই জিনিসটাকে 11টা ভাগ করে 7 ভাগ নেবেন, তার মানে তো একটু ভালো পাবেন। 4 ভাগ করলে তো তাই। আমরা যদি হিসাবে আসি, হিসাব নিকাশ করি, তাও আমরা একই ক্যালকুলেশন দেখতে পাই। 4। যারা যারা ডি ডি বলেছেন প্রত্যেকে সঠিক উত্তর বলেছেন, প্রত্যেকে ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা এই যে ক্ষুদ্রতম বৃহত্তম নির্ণয় করা শিখলাম, জিনিসটা কিন্তু বুঝতে পারলাম। আরও অনেক অনেক আলোচনা রয়েছে, অনেক অনেক ক্যালকুলেশন দিলে বুঝতে পারবেন, বা আপনারা বাসায় প্র্যাকটিস করেন। আমার নাম্বার তো রয়েছে, কোনো জায়গায় যদি আটকে যায় যে ভাই আমি বুঝতে পারতেছি না, তাহলে আমার নাম্বারে যোগাযোগ করলে হচ্ছে। সে পেইড ব্যাচের স্টুডেন্ট হন বা না হন, কোনো সমস্যা নেই। আর পেইড ব্যাচে যদি যুক্ত হতে চান, তাহলে আমার নাম্বারে যোগাযোগ করেন 019866278220। এই নাম্বার হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে, হোয়াটসঅ্যাপে একটা যোগাযোগ করলে হচ্ছে। পেইড ব্যাচে ভর্তি হতে এখানে যোগাযোগ করলে হচ্ছে, বা আপনার যদি কোনো সমস্যা থাকে,
কোনো জায়গায় আটকে যাচ্ছে, তাহলে আমার নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি যখন সময় পাইলাম আপনার মেসেজের উত্তর দিলাম, ঠিক আছে? হ্যাঁ, অনেকের উত্তর হয়েছে, যারা যারা উত্তর বলেছেন ডি, প্রত্যেকের উত্তর হয়েছে। তাহলে কোনো সমস্যা নেই আজকের ক্লাসে। আপনারা যারা একেবারে শেষ পর্যন্ত আছেন, প্রথম থেকে ধৈর্য ধরে, প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের ক্লাসে শেষ পর্যায়ে চলে আসছি আমরা। প্রত্যেকে ভালো থাকবেন এবং নিজের স্বপ্ন, মা বাবার স্বপ্ন পূরণ করেন, মানুষ সেবার কাছে নিজে নিয়োজিত হন। নার্স হিসেবে প্রত্যেককে আমি দেখতে চাই। তো ঠিক আছে, প্রত্যেকে ভালো থাকেন, সুস্থ থাকেন। নমস্কার সকলকে, দেখা হবে পরবর্তী ক্লাসে।